Welcome to my channel Simple English Learning. Today, my dear friends, we shall discuss a poem composed upon Westminster Bridge by William Wordsworth, and this poem has been included in class 11 syllabus by West Bengal Council of Higher Secondary Education. So, dear friends, today our discussion is composed upon Westminster Bridge, September 3, 1802 by William Wordsworth. This poem was composed in the month of September 3rd, 1802, but later this composition date was corrected to July 31st, 1802. Composed upon Westminster Bridge, রচিত হয়েছে ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর, September 3rd, 1802. Who is the poet of this poem? The poet of this poem is William Wordsworth. You know, William Wordsworth is called the priest poet of nature. He is one of the pioneers in the history of English Romantic movement. The poet William Wordsworth was born and brought up in the Lake District, in the hilly district. That's why he had the impression in his mind the nature. That is why he composed all his poems on the basis of the nature. He took the nature as the image to personify the living things. Okay. Composed upon Westminster Bridge, September 3rd, 1802, here also the poet paints the natural element as a part of nature. Okay. The poet William Wordsworth was born on April 7, 1770 and died in the year 1850. তোমরা জানো যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কিছু বিখ্যাত লেখা রয়েছে, তার মধ্যে রয়েছে টিনটন অ্যাবে, অড টু দ্য ইন্টিমেশনস অফ দি ইমমর্টালিটি, তারপরে হচ্ছে তোমার প্রেলিউড, তারপরে হচ্ছে তোমার সলিটারি রিপার, লুসি পোয়েমস, ড্যাফোডিলস এটসেট্রা। ড্যাফোডিলস কবিতাটা বললেই প্রথমে আমাদের মনে পড়ে কবি যে শুরু করেছিলেন, I wandered lonely as a cloud that floats on high over vales and hills, when all at once I saw a crowd, a host of golden daffodils beside the lake, beneath the trees, fluttering and dancing in the bridge. এই কবিতায় আমরা দেখতে পাবো যে কবি সবসময় প্রকৃতিকে নিয়েই আলোচনা করেছেন, সবসময় প্রকৃতিকে নিয়েই তিনি লিখতে ভালোবাসেন। আবার সলিটারি রিপার কবিতায় তিনি একটি কর্তনকারী মেয়েকে দেখিয়েছেন অ্যাজ এ পার্ট অফ নেচার। ঠিক আছে, তাহলে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আরেকটা বিখ্যাত যেটা লেখা সেটা হচ্ছে তার লিরিক্যাল ব্যালাডস। হি ওয়াজ দ্য ফ্রেন্ড অফ এস.টি. কোলরিজ, স্যামুয়েল টেইলর কোলরিজ, অ্যান্ড উইথ হিম জয়েন্টলি they composed the lyrical ballads in the year 1798. And it was very famous in the history of English literature. Okay. আমরা কবি সম্পর্কে একটা ধারণা আমরা পেলাম। এবার আসো আমাদের অ্যাবাউট দ্য পোয়েম। অ্যাবাউট দ্য পোয়েম। অ্যাবাউট দ্য পোয়েম, কবিতা সম্পর্কে আমরা আগেই বলেছিলাম যে কবিতাটি রচিত হয়েছে
3rd সেপ্টেম্বর 1802, কিন্তু পরবর্তীকালে ডেটটাকে কবি চেঞ্জ করেছেন, সেটা হচ্ছে জুলাই 31, 1802। এই কবিতাটি হচ্ছে একটা সনেট, এটা হচ্ছে একটা সনেট। এর আগের আমরা ভিডিওতে হোয়াট ইজ সনেট বলেছিলাম, আমি আরেকবার এখানে বলে দিচ্ছি যে হোয়াট ইজ সনেট। আর সনেট ইজ আ পোয়েম অফ 14 লাইন্স উইথ স্পেশাল রাইম স্কিমস। একটা বিশেষ ছন্দবিশিষ্ট 14 লাইনের যে কবিতা তাকেই বলা হবে সনেট। ইংরেজিতে দু ধরনের সনেট রয়েছে। কি কি সনেট? সনেট হচ্ছে দু ধরনের। একটা হচ্ছে দেখো ইংলিশ সনেট, ইংলিশ সনেট, আর একটা হচ্ছে ইটালিয়ান সনেট, ইটালিয়ান সনেট। ইংলিশ সনেটের অপর নাম হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট, শেক্সপিয়ারিয়ান সনেট। আর ইটালিয়ান সনেটের অপর নাম হচ্ছে পেট্রার্চান সনেট, পেট্রার্চান সনেট। ইটালিয়ান সনেটের অপর নাম হলো পেট্রার্চান সনেট। এই কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই কবিতাটি হচ্ছে কিন্তু ইটালিয়ান সনেট, যাকে আমরা বলবো পেট্রার্চান সনেট। ওকে, তাহলে এইবার আমরা ইটালিয়ান সনেট বা পেট্রার্চান সনেট সম্পর্কে জানব। ইটালিয়ান সনেট বা পেট্রার্চান সনেট, দেখো পেট্রার্চান সনেট এর দুটো অংশ রয়েছে, দুটো পার্ট। একটা হচ্ছে অক্টেভ আর একটা হলো সেস্টেট। অক্টেভ হচ্ছে কত লাইনের? 8 লাইন্স। সেস্টেট হচ্ছে কত লাইনের? 6 লাইন্স। ওকে, তাহলে 8 + 6 = 14, তার মানে কি সনেট হলো। বোঝা গেল? দ্য ফার্স্ট 8 লাইন্স আর কল্ড অক্টেভ অ্যান্ড দ্য নেক্সট 6 লাইন্স আর কল্ড সেস্টেট। ওকে, আমরা এই কবিতা কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এখানেও আমরা দেখতে পাবো প্রথম 8টা লাইন সেটা হচ্ছে অক্টেভের মধ্যে পড়েছে এবং শেষ 6টা লাইন সেটা সেস্টেটের মধ্যে পড়েছে। তাহলে এর রাইম স্কিমটা কি? এর ছন্দটা কি আছে? এটা হচ্ছে রাইম স্কিম। রাইম স্কিমটা কি? এ বি বি এ, এ বি বি এ, সি ডি সি ডি সি ডি, এ বি বি এ, এ বি বি এ, সি ডি সি ডি সি ডি। অর্থাৎ এগুলো যদি আমরা এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, এইভাবে এগুলোকে লাইন হিসাবে ধরি, তাহলে এটা হচ্ছে অক্টেভের মধ্যে পড়বে, এটা হচ্ছে অক্টেভ, আর এটা হচ্ছে কি? সেস্টেট। তার মানে এটা কি? প্রথম লাইনের সঙ্গে চতুর্থ লাইন, সেকেন্ড লাইনের সঙ্গে দ্বিতীয় লাইন। আবার দেখো, বুঝতে পেরেছ? আর এখানে দেখো এই, এখানে দেখো এই, অর্থাৎ এইটা যদি আমাদের 9, 10, 11, 12, 13, 14, তার মানে 9, 11, 13 একই রকম ছন্দ থাকবে, আর 10, 12, 14 একই রকম ছন্দ থাকবে। ঠিক আছে? এখানে আমরা কি দেখতে পাবো? যে রাইম স্কিম সে অনুযায়ী দেখো ফেয়ার, তাহলে দেখো ফেয়ার উইয়া, এই প্রথম লাইনের সঙ্গে চতুর্থ লাইনের মিল। আবার দেখো পাসার বাই, ম্যাজেস্টাই, এই যে ফার্স্ট লাইনের সঙ্গে এটা হচ্ছে ফার্স্ট লাইন, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইটথ। তাহলে প্রথম লাইনের সঙ্গে কোন লাইনের মিল? চতুর্থ লাইনের। সেকেন্ড লাইনের সঙ্গে কোন মিল? থার্ড লাইনের। ওকে, আর ফিফথ লাইনের সঙ্গে এইটথ লাইনের, সিক্সথ লাইনের সঙ্গে সেভেন্থ লাইনের। বোঝা গেল এই রাইম স্কিমটা?
ক্লিয়ার? আচ্ছা, এরপর এসো আমাদের এই কবিতার কোন পরিপ্রেক্ষিতে রচিত হয়েছিল। হোয়াট ওয়াজ দ্য অকেশন অফ দিস পোয়েম? ইউ নো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়েন্ট টু ফ্রান্স, and while he was going to France, so he was crossing the river Thames, and the Westminster Bridge is built over the river Thames, and while the poet was crossing the river over the bridge Westminster, then he was totally impressed with the beauty of the London city, because he was traveling at the time of 5 a.m. to 6 a.m. and at that moment the beautiful morning looked beautiful. It impressed the poet very much, and the poet was so much impressed that he composed this poem upon Westminster Bridge, sitting on the horse-drawn carriage. সে গাড়ির উপরে বসে, অর্থাৎ হর্স ড্রন ক্যারেজ, টঙ্গার উপরে বসে তিনি এই কবিতাটি লিখে ফেলেছিলেন। Who was his companion? His sister was his constant companion with him. তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থ তার সঙ্গে ছিল। বুঝতে পেরেছ? তাহলে এই কবিতাটি তিনি কখন লিখেছিলেন? কবি যখন ফ্রান্সে যাচ্ছিলেন, ঠিক সেই সময় টেমস নদীর উপর দিয়ে যাওয়ার সময় ওয়েস্টমিনস্টার ব্রিজে কবি যখন ঘোড়ায় টানা গাড়ি করে যাচ্ছিলেন, সকালবেলা 5টা থেকে 6টার মধ্যে কবি ঠিক সেই সময় ওই ব্রিজটা দেখেছিলেন, এবং ব্রিজ থেকে লন্ডন শহরকে তিনি দেখেছিলেন। লন্ডন শহরে কবি লন্ডন থেকে ডোবার যাচ্ছিলেন। ঠিক সেই সময় কবি এত বেশি মুগ্ধ হয়েছিলেন লন্ডন শহরকে দেখে যে কবি সেই মুহূর্তে বসে ঘোড়ার গাড়ির উপরে বসে তিনি এই কবিতাটি লিখে ফেলেছিলেন। সেই জন্য এই কবিতাটির নামকরণ করা হয়েছে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, মানে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। ওকে, তাহলে এই কবিতার আমরা কি কি ফিচার্স দেখতে পেলাম? দ্য ফিচার্স অফ দিস পোয়েম। ফিচার্স, যদি আমরা এটাকে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এটার প্রথম বৈশিষ্ট্যটা কি? এটা হচ্ছে একটা সনেট, পেট্রারসন সনেট। পেট্রারসন সনেট নাম্বার 1। নাম্বার 2, এটা হচ্ছে একটা জয়ফুল টোন, এখানে আনন্দিত জিনিস বোঝাবে। মুডটা কীরকম? মুড হচ্ছে কন্টেমপ্লেটিভ অ্যান্ড পিসফুল মুড। কন্টেমপ্লেটিভ অ্যান্ড পিসফুল মুড মানে ভাবুক এবং শান্তিময় অনুভূতি রয়েছে। ওকে, এর ভাষাটা হচ্ছে সিম্পল অ্যান্ড পাওয়ারফুল। সিম্পল অ্যান্ড পাওয়ারফুল, সিম্পল অ্যান্ড পাওয়ারফুল। ওকে, আর হচ্ছে কি, এর থিমটা হচ্ছে কি? লন্ডন সিটি। তাহলে এই সমস্ত ফিচার্সগুলো আমরা দেখতে পাবো। বোঝা গেল? তাহলে কি, এর ভাষাটা হচ্ছে সিম্পল বাট পাওয়ারফুল, তারপর হচ্ছে কন্টেমপ্লেটিভ অ্যান্ড পিসফুল মুড, জয়ফুল টোন, লন্ডন সিটিটা হচ্ছে থিম, আর একটা হচ্ছে এটা হচ্ছে পেট্রারসন সনেট। এই হচ্ছে আমাদের বিষয়বস্তু। এরপরে আমরা কবিতা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই বইটা হাতে রাখো, আমরা এবার লাইন বাই লাইন কবিতা নিয়ে আলোচনা করব। দেখো, বইটা সবাই হাতে রাখবে। Earth has not anything to show more fear, dull would he be of soul who could pass by.
a sight so touching in its majesty. The city now doth like a garment wear, the beauty of morning silent bear. Ships, towers, domes, theatres, and temples lie, open unto the fields and to the sky. দেখো, earth has not anything to show more fair. Earth has not anything to show more fair. পৃথিবীর নেই কিছু অধিক সুন্দর এর থেকে। In the first line, the poet has here exaggerated the beauty of the London city. কবি এখানে খুব অতিশয়ভাবে লন্ডন শহরের সৌন্দর্যটাকে তুলে ধরতে চেয়েছেন। কিভাবে? The poet here says that, কবি এখানে বলছেন যে earth has nothing, পৃথিবীর নেই কিছু, than that of the London city, than the beauty of the London city. এই লন্ডন শহরের সৌন্দর্য থেকে আর বেশি কিছু এই পৃথিবীতে নেই। You know, there are so many beautiful things in this world, but the beauty of the London city is more beautiful than that of the other beauties. অন্যান্য সৌন্দর্যের থেকে লন্ডনের যে সৌন্দর্য সেটা হচ্ছে সবচেয়ে আরও বেশি। তাই বলছে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, নেই কিছু পৃথিবীর দেখানোর অধিক সুন্দর। তাহলে পৃথিবীর অন্য কোনো কিছু নেই দেখানোর সুন্দর, তাহলে কোন জিনিসটা আছে? শুধু লন্ডন শহরের সৌন্দর্যটাই হচ্ছে রয়েছে। ডাল উড হি বি অফ সোল, মনে হবে সে নিরস, হু কুড পাস বাই, যে অগ্রাহ্য করে চলে যায়। কবি এখানে কাকে অ্যাড্রেস করছেন? দ্য পোয়েট হিয়ার অ্যাড্রেসেস দ্য পাসার বাইস, দ্য প্যাডেস্ট্রিয়ানস, পথযাত্রীদের কবি এখানে উদ্দেশ্য করে বলছেন। হোয়াট ডাজ দ্য পোয়েট সে? কবি এখানে কি বলছেন? দ্য পোয়েট হিয়ার সেজ দ্যাট দোজ হু উইল কাম but will not pay his attention to the beauty of the London city, he would be insensible. একজন পথযাত্রী যে পাশ দিয়ে যাবে বাট সেই সৌন্দর্যের দিকে সে তাকাবে না। He will not enjoy the beauty of nature, he will not enjoy the beauty of the London city. Then according to the poet, that passenger is distasteful, that passenger is insensible, তিনি হচ্ছে নিরস, তার মধ্যে কোনো রস নেই। তাহলে কি বলছে? তিনি হচ্ছে রুচিহীন। ডাল উড হি বি অফ সোল, মনে হবে সে নিরস, হু কুড পাস বাই, যে পাস দিয়ে যাবে। তাহলে হু 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 মানে কে? কারা? দ্য পাসার বাইস, পাসার বাইরা যাবে। তাই বলছে ডাল উড হি বি অফ সোল, মনে হবে সে নিরস, হু কুড পাস বাই, যে পাস দিয়ে যাবে, মানে অতিক্রম করবে। A sight so touching in its majesty, কোন জিনিসটাকে সে অতিক্রম করে যাবে? A sight, একটা দৃশ্য। কোন দৃশ্য? দ্য বিউটি অফ দি লন্ডন সিটি, লন্ডন শহরের দৃশ্যটা। কখন? ইন দ্য মর্নিং অফ দি সফট ব্রাইট সানশাইন। A sight, একটা দৃশ্য, সো টাচিং, এত মর্মস্পর্শী, ইন ইটস ম্যাজেস্টি, ম্যাজেস্টি মানে কি বলতো? গ্র্যান্ডার, মহিমা। ম্যাজেস্টি মানে গ্র্যান্ডার, গ্র্যান্ডার, মহিমা, ম্যাজেস্টি। আ সাইট, একটা দৃশ্য, সো টাচিং, এত মর্মস্পর্শী, ইন ইটস ম্যাজেস্টি, তার মহিমায়। তাহলে দ্য পোয়েট হিয়ার পয়েন্টস আউট দ্য বিউটি অফ দি লন্ডন সিটি অ্যাজ আ গ্র্যান্ডার, একটা মহিমাময় হিসাবে কবি এখানে তুলে ধরতে চেয়েছেন লন্ডন শহরটি। অ্যাকচুয়ালি লন্ডনটা হচ্ছে কি? লন্ডন ইজ দ্য ক্যাপিটাল অফ ইংল্যান্ড, সো ইট ইজ দ্য সেন্টার অফ পাওয়ার, এটা হচ্ছে শক্তির কেন্দ্র। বাট হোয়েন দ্য পোয়েট ওয়াজ গোয়িং টু ডোভা, দেন হি স দ্য লন্ডন, দ্য পিপল অফ দি লন্ডন, দ্য সিটি ডুয়েলার্স, all are sleeping, and that is why the poet says that the city is now কি? The city is now sleeping, তাই ঘুমাচ্ছে। and the beauty of the London in the morning, it looks very beautiful, সত্যি দেখতে খুব সুন্দর লাগছে।
আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, একটা দৃশ্য এত মর্মস্পর্শী তার ইন ইটস ম্যাজেস্টি, তার মহিমায়। দিস সিটি, এই শহর, নাও, এখন, ডট, ডট মানে হচ্ছে ডাজ, এটা ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ডট মানে হলো ডাজ, তাহলে কি দিস সিটি নাও ডট, দিস সিটি এই শহর, নাও এখন, লাইক আ গার্মেন্ট যেন একটা পোশাকের ন্যায়, শহরটি যেন একটা পোশাকের মতো, কি পোশাকের মতো, উইয়ার পরিধান করেছে, কি পরিধান করেছে, দ্য বিউটি অফ দি মর্নিং সকালের সৌন্দর্যকে। এখানেও কবি তুলনা টেনে নিয়ে এসেছেন। কবি কি বলছেন যে মানুষ কি করে, সে কাপড় পরিধান করে, ঠিক একই রকম কবি বলছেন যেন লন্ডন শহরটি, ইফ দ্য লন্ডন ইজ পার্সনিফাইড দেন ইট উইয়ার্স দ্য ক্লথ অফ দি বিউটি অফ দি মর্নিং, এটা সকালের সৌন্দর্যের যে কাপড়, সেই কাপড় যেন সে পরিধান করে আছে। দ্য লন্ডন সিটি ইজ কাভার্ড আপ উইথ দ্য বিউটি অফ দি মর্নিং আন্ডার দ্য ব্রাইট সানশাইন, অর্থাৎ সুন্দর সকালের যে সূর্যের আলো, সেই সূর্যের আলোতে সকালের যে সৌন্দর্য যেন আবৃত করে রেখেছে, সেই জন্য এই আবৃত করে রাখাটাকে কবি যেন বলছেন নতুন পোশাক পরিধান করেছেন। তাহলে কি দিস সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট, যে এই শহরটি যেন একটা পোশাকের মতো, উইয়ার পরিধান করে আছে, দ্য বিউটি অফ দি মর্নিং সকালের সৌন্দর্য, যে সৌন্দর্য কেমন, সাইলেন্ট, অ্যাডজেক্টিভ ব্যবহার করেছে, সাইলেন্ট নীরব, বেয়ার উন্মুক্ত, বেয়ার মানে কি নট কাভার্ড, অর্থাৎ আবৃত নয়, এই সৌন্দর্য হচ্ছে উন্মুক্ত সৌন্দর্য, এই সৌন্দর্য হচ্ছে নীরব সৌন্দর্য। নীরব কেন? বিকজ ইট ইজ ফ্রি ফ্রম ডিন অ্যান্ড বাসেল, ইট ইজ ফ্রি ফ্রম বিজি, হ্যাঁ ইট ইজ ফ্রি ফ্রম বিজি, ব্যস্ততা থেকে এটা অনেক মানে দূরে রয়েছে। দ্য নর্মাল লাইফ অফ দি লন্ডন সিটি হ্যাজ নট ইয়েট স্টার্টেড, এখনও লন্ডনের যে প্রতিটা মানুষের দৈনিক ব্যস্ততা সেটা এখনও শুরু হয়নি। দ্যাট ইজ হোয়াই দ্য সিটি ইজ নাও ভেরি সাইলেন্ট, শহরটি হচ্ছে এখন অত্যন্ত নীরব। দ্য বিউটি অফ দি মর্নিং সকালের সৌন্দর্য, সাইলেন্ট এটা হচ্ছে নীরব, বেয়ার উন্মুক্ত। শিপস জাহাজ, টাওয়ার্স চূড়া, ডোমস গম্বুজ, থিয়েটার্স রঙ্গমঞ্চ, অ্যান্ড টেম্পলস এবং মন্দির, লাই সাহিত্য। কবি এই জিনিসগুলোকে কিন্তু পার্সনিফাই করছেন। দেখো শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স, টেম্পলস, এরা ঘুমোচ্ছে, তার মানেটা কি? দ্য পোয়েট হিয়ার ব্রিংস আউট দ্য হিউম্যান কোয়ালিটি, তাই তো? এখানে মানুষের যে গুণ যেন ঘুমাচ্ছে, তার মানে কি পার্সনিফাই করলো, ব্যক্তিরূপে দেখানো হয়েছে। তাহলে শিপস, টাওয়ার্স জাহাজ, টাওয়ার্স চূড়া, ডোমস গম্বুজ, থিয়েটার্স রঙ্গমঞ্চ, অ্যান্ড টেম্পলস এবং মন্দির, লাই সাহিত্য। ওপেন অ্যান্ড টু ফিল্ডস উন্মুক্তভাবে মাঠের সাথে, অ্যান্ড টু দ্য স্কাই আকাশের নিচে। বলছে উন্মুক্তভাবে রয়েছে মাঠের সাথে, ওপেন অ্যান্ড টু দ্য ফিল্ডস মাঠের সাথে, অ্যান্ড টু দি স্কাই এবং আকাশের নিচে। তার মানেটা কি? কবি যখন ওই ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে নিচের দিকে দেখছেন তখন মনে হবে যেন আকাশ মাঠের সাথে মিশে গেছে। তাহলে কখন মিশায় তখন দেখতে কেমন লাগে? এটাকে হরাইজন, দিগন্ত বলে মনে হচ্ছে। বুঝতে পেরেছ? তাহলে কি বলল? দ্য বিউটি অফ দি মর্নিং, ওটা তো হয়ে গেল। ওপেন আন টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, তারপর অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। অল ব্রাইট সব কিছু হচ্ছে উজ্জ্বল, অ্যান্ড গ্লিটারিং দ্যুতিময়, ইন দ্য স্মোকলেস এয়ার ধোঁয়াহীন বাতাসে। এখানে ধোঁয়াহীন কেন বলছে বলো তো? বিকজ দ্য অ্যাক্টিভিটিস অফ দি ফ্যাক্টরি হ্যাভ নট ইয়েট স্টার্টেড। কলকারখানার যে কাজ এখনও শুরু হয়নি। ইউ নো ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ওয়াজ হেল্ড ইন ইংল্যান্ড, দ্যাটস ওয়াই দেয়ার ওয়াজ দ্য প্রবলেম অফ পলিউশন দেয়ার অলসো, সেখানেও কিন্তু দূষণের সমস্যা ছিল। বাট ইন দ্য মর্নিং অ্যাজ দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ফ্যাক্টরি হ্যাভ নট ইয়েট স্টার্টেড, দ্যাটস ওয়াই দ্য এয়ার ইজ ফ্রি ফ্রম পলিউশন, ইট ইজ স্মোকলেস, এটা হচ্ছে ধোঁয়াহীন। তাহলে কি
অল ব্রাইট সমস্ত উজ্জ্বল, অ্যান্ড গ্লিটারিং দ্যুতিময়, ইন দ্য স্মোকলেস এয়ার ধোঁয়াহীন বাতাসে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। এইবার আমরা কিন্তু শেষ স্টেট করলাম, এই যেখানে হচ্ছে ইয়ার সেখানে হচ্ছে অক্টেভ শেষ হলো, এবার শেষ স্টেটটা শুরু হলো, লাস্ট 6 লাইন্স। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, সূর্য কখনো এত সুন্দরভাবে প্লাবিত করেনি। স্টিপ মানে ডিপ, স্টিপ মানে হচ্ছে ডিপ, প্লাবিত করা। তাহলে কি, নেভার ডিড সান সূর্য কখনোই, মোর বিউটিফুলি স্টিপ এত সুন্দরভাবে প্লাবিত করেনি, ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার তার প্রথম দ্যুতিময়তায়, ইন হিজ ফার্স্ট গ্র্যান্ডার তার প্রথম দ্যুতিময়তায়। ভ্যালি উপত্যকা, রক পাথর, অর হিল অথবা পর্বত। তাহলে কি বলছে, সূর্য কখনো উপত্যকাকে, পাথরকে অথবা পাহাড়কে কখনো প্লাবিত করেনি এই সূর্যের আলোর মধ্য দিয়ে। মানে এত সুন্দর সূর্যের আলো যেন কোনোদিন কবি দেখতে পাননি। কবি কিন্তু এটাও কিন্তু মানে এক্সাজারেট করছেন, হাইপারবল, এটা হচ্ছে ফিগার অফ স্পিচটা হচ্ছে হাইপারবল। নেভার স আই, দ্য পোয়েট হ্যাড নেভার সিন, কবি কখনো সাচ কাইন্ড অফ বিউটি, এরকম সৌন্দর্য কখনো দেখেননি। নেভার স আই, কখনো আমি দেখিনি। নেভার ফেল্ট, কখনো অনুভবও করিনি। আ কাম, একটা প্রশান্তি। সো ডিপ, এত গভীর। তাহলে কবি বলছেন দ্য বিউটি অফ দি লন্ডন সিটি ইজ ভেরি কাম, ভেরি ডিপ। লন্ডন শহরের সৌন্দর্যটা হচ্ছে খুবই শান্ত, খুবই গভীর। অ্যাডজেক্টিভ ব্যবহার করে তিনি এটা আমাদের সামনে তুলে ধরেছেন। তারপরে কি, দ্য রিভার গ্লিডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, দ্য রিভার নদী, গ্লিডেথ, গ্লিডেথ মানে হচ্ছে স্লোলি, স্লোলি, স্লোলি। তাহলে এটা কি, দ্য রিভার গ্লিডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, নদী বয়ে চলেছে স্লোলি, ধীরে বেগে বয়ে চলেছে, অ্যাট হিজ ওন সুইট উইল, তার স্ব ইচ্ছায়। যদি আমরা এটাকে আক্ষরিক মানে বলি কি হবে, নদী তার আপন বেগে পাগল পারা। অর্থাৎ এখানে কোন নদীর কথা, হুইচ রিভার ইজ রেফার টু হিয়ার, দ্য টেমস রিভার ইজ রেফার টু হিয়ার। এখানে টেমস নদীটাকে বোঝানো হয়েছে রিভার হিসাবে। দ্য রিভার গ্লিডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, নদী তার আপন বেগে পাগল পারা। ডিয়ার গড, হে ভগবান, দ্য পোয়েট হিয়ার অ্যাড্রেসেস গড উইথ সারপ্রাইজ, বিস্ময়ের সঙ্গে কবি ভগবানকে অ্যাড্রেস করেছেন। ডিয়ার গড, হে ভগবান, কেন বলতো, দ্য পোয়েট ইজ সারপ্রাইজ, the poet is mesmerized with the beauty of the London city because it has been created by God. And here the poet addresses God as dear, dear God, he priyo Bhagavan, the very houses, the houses of the London city seem asleep, ekhono jeno shaito. The houses means the inmates of the houses, মানে বাড়ির বাসিন্দাদের কথা বলা হয়েছে। তাহলে কি বললাম, হাউসেস মানে হলো দ্য ডুয়েলার্স অফ দি হাউসেস, দ্য ইনমেটস অফ দি হাউসেস, বাড়ির বাসিন্দারা, সিম অ্যাসলিপ, এখনও ঘুমোচ্ছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট, এবং সেই শক্তিশালী হৃদয়। শক্তিশালী হৃদয় কেন বলছে, আমরা আগেও বলেছিলাম, দ্য ইংল্যান্ড হচ্ছে সেই সময় 19বিংশ শতকে ইংল্যান্ড শাসন করত সারা পৃথিবীকে। তারা ঔপনিবেশিকতা জাল ছড়িয়ে দিয়েছিল সমস্ত জায়গায়, এবং দ্য লন্ডন ওয়াজ দ্য পাওয়ার, লন্ডন ছিল একবারে শক্তি। ইট ওয়াজ দ্য সেন্টার অফ পাওয়ার অ্যান্ড স্ট্রেংথ, এটা ছিল শক্তি এবং ক্ষমতার শীর্ষে।
তাই বলছে অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট, এবং সে শক্তিশালী হৃদয়। তাহলে মাইটি হার্ট বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে মাইটি হার্ট বলতে লন্ডন শহরটিকে বোঝানো হয়েছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট, এবং সেই শক্তিশালী হৃদয় ইজ লাইং স্টিল, এখনও শায়িত। অর্থাৎ যেহেতু অ্যাজ দ্য ডুয়েলার্স অফ দি লন্ডন সিটি আর স্লিপিং, সো দ্য লন্ডন ইজ অলসো স্লিপিং, সুতরাং লন্ডন শহর নিজেও শায়িত। এই আমরা কবিতাটা পড়লাম। জাস্ট একবার ভালো করে আমি আরেকবার কবিতাটি মানে বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, নেই কিছু পৃথিবীর অধিক সুন্দর। ডাল উড হি বি অফ সোল, মনে হবে সে নিরস। হু কুড পাস বাই, যে অগ্রাহ্য করে চলে যাবে। আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, একটা দৃশ্য এত মর্মস্পর্শী তার মহিমায়। দিস সিটি নাও ডথ, এই শহরটি এখন লাইক আ গার্মেন্ট উইয়ার, যেন পোশাকের মতো পরিধান করেছে দ্য বিউটি অফ দি মর্নিং, সকালের সৌন্দর্যকে। সাইলেন্ট নীরব, বেয়ার উন্মুক্ত, শিপস জাহাজ, টাওয়ার্স চূড়া, ডোমস গম্বুজ, থিয়েটার্স রঙ্গমঞ্চ, অ্যান্ড টেম্পলস এবং মন্দির, লাই শায়িত। ওপেন অ্যান্ড টু দ্য ফিল্ডস, উন্মুখভাবে মাঠের সাথে, অ্যান্ড টু দ্য স্কাই এবং আকাশের নিচে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, সমস্ত উজ্জ্বল এবং দ্যুতিময়। ইন দ্য স্মোকলেস এয়ার, ধোঁয়াহীন বাতাসে। নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিপ, সূর্য কখনো এত সুন্দরভাবে প্লাবিত করেনি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম দ্যুতিময়তায়। ভ্যালি উপত্যকা, রক পাহাড়, হিল পর্বত। নেভার সো আই, কখনো আমি দেখিনি। আই নেভার ফেল্ট, কখনো অনুভব করিনি। আ কাম, একটা শান্তি। সো ডিপ, এত গভীর। দ্য রিভার, নদী। গ্লিডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, ধীরে বয়ে চলেছে তার আপন বেগে। নদী তার আপন বেগে পাগল পাড়া। ডিয়ার গড, হে ভগবান, দ্য ভেরি হাউসে সিম অ্যাসলিপ, বাড়িগুলো সবাই শায়িত। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং সেই শক্তিশালী হৃদয় সে এখনও শায়িত। এই হচ্ছে পুরো কবিতা। তোমরা এটা পড়ার পর কবিতা সম্পর্কে একটা ধারণা তোমাদের তৈরি হবে। দেন ইউ উইল মেক ইউর সেলফ দ্য সাবস্টেন্স। তোমরা একটু ভালো করে দেখবে, আশা করি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, টাটা।